17 বছর বয়সে আপনি কি করছিলেন একটু ভাবুন তো। আর এবার ভাবুন ঠিক সেই বয়সেই কেউ একজন এমন এক মাস্টারপিস লিখে ফেলল যা শুধু একটা কিশোর বয়সের গল্প নয়, বরং মনস্তত্ত্ব আর পরিচয়ের এক অনবদ্য দলিল। হ্যাঁ, রিড ডিসকাস চ্যানেলের আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলতে যাচ্ছি বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের লেখা প্রথম এবং আইকনিক উপন্যাস দ্য রুম অন দ্য রুফ নিয়ে। একজন সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে একদম পরিষ্কার বোঝা যায় কিভাবে এই গল্পটা ঔপনিবেশিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে এসে আক্ষরিক অর্থেই একটা নতুন সম্প্রদায়ের আপনজন হয়ে ওঠার যাত্রাকে দারুণভাবে তুলে ধরেছে। গল্পের গভীরে যাওয়ার আগে একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন করা যাক। ধরুন আপনি সম্পূর্ণ বিপরীত দুটো জগতের মাঝখানে আটকা পড়েছেন, তখন আপনার আসল পরিচয়টা ঠিক কী হবে? আপনি আসলে কোথায় বিলং করেন? এই যে একটা সার্বজনীন দ্বন্দ্ব, এটাই কিন্তু রাস্কিন বন্ডের এই উপন্যাসের একদম মূল ভিত্তি। আমাদের প্রধান চরিত্র রাস্টি 17 বছর বয়সী এক অ্যাংলো ইন্ডিয়ান কিশোর। সে কিভাবে নিজের একটা খাঁটি পরিচয়ের সন্ধানে সংগ্রাম করে, কিভাবে দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েন সামলায়, আজ আমরা মূলত সেই যাত্রায় বিশ্লেষণ করে দেখব। তো যারা সাহিত্যকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে একটু গভীরভাবে বুঝতে ভালোবাসেন, তাদের জন্য রিড ডিসকাসের আজকের এই বিশ্লেষণটি দারুণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। এরকম আরও চমৎকার সব এক্সপ্লেনার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন আর দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক। আজকের এক্সপ্লেনারে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হল 1. দুই জগতের মাঝে আটকা পড়া, 2. ঔপনিবেশিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি, 3. ঘরের রূপক, 4. তিনটি কিশোর মনের তুলনা, 5. ট্র্যাজেডি থেকে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ এবং সবশেষে 6. জীবন, স্বাধীনতা এবং অন্তর্ভুক্তি। চলুন এই ধাপগুলো ধরে ধাপে ধাপে এগিয়ে যাই। শুরুতেই আমাদের প্রথম পয়েন্ট, দুই জগতের মাঝে আটকা পড়া বা দেরাদুনের স্থানিক বৈপরীত্য। উপন্যাসের শুরুতেই একটা দারুণ কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করা হয়েছে। বাম দিকে খেয়াল করুন, মিস্টার হ্যারিসনের বাড়ি। জায়গাটা অসম্ভব সুশৃঙ্খল, নিয়ন্ত্রিত, কিন্তু একেবারেই প্রাণহীন। মনে হবে যেন একটা ঔপনিবেশিক কারাগার, যেখানে রাষ্ট্রী ভীষণ একা। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে দেরাদুনের বাজার, রঙিন, কিছুটা বিশৃঙ্খল, কোলাহলে ভরপুর, কিন্তু আক্ষরিক অর্থেই প্রাণের স্পন্দনে জীবন্ত। এই যে তীক্ষ্ণ একটা স্থানিক বৈপরীত্য, এটা কিন্তু শুধু দুটো জায়গার পার্থক্য নয়, এটা আসলে দুটো সংস্কৃতির সংঘর্ষ এবং রাষ্ট্রের ভেতরের চরম একাকিত্বের একটা নিখুঁত প্রতিচ্ছবি। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, কিভাবে সে এই ঔপনিবেশিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পেল আর সেখানে নতুন সম্প্রদায়ের প্রভাব কতটা ছিল। এই দম বন্ধ করা একাকিত্ব থেকে রাষ্ট্রটি কিন্তু খুব নাটকীয়ভাবে বেরিয়ে আসে। ব্যাপারটা অনেকটা চীন রিয়াকশনের মতো। প্রথমে বৃষ্টি ভেজা একদিনে সোমি আর রণবীর নামের দুই স্থানীয় কিশোরের সাথে তার পরিচয় হয়। তারপর তাদের হাত ধরেই সে পৌঁছায় বাজারের হোলি খেলায়, রঙের উৎসবে মেতে ওঠে। এই যে নতুন একটা জীবনের স্বাদ সে পেল, এটাই তাকে মিস্টার হ্যারিসনের ওই কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করতে সাহস যোগায়। সে বাড়ি থেকে পালিয়ে যায়, বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে একটা নতুন সম্প্রদায়ের দিকে। এটাই ছিল তার প্রথম এবং সবচেয়ে বড় পদক্ষেপ। হোলি খেলা ঠিক এই মুহূর্তের কথা একটু ভাবুন। রণবীর রাষ্ট্রীকে বলছে, এখন তুমি আমাদেরই একজন, এসো। এটা শুধু একটা সাধারণ সংলাপ নয়, রঙের প্রলেপে যখন সবার বাইরের পরিচয় একাকার হয়ে গেল, বর্ণবাদ আর সাংস্কৃতিক বৈষম্যের সমস্ত দেয়াল যেন নিমিষেই ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে পুরো ভারতীয় সম্প্রদায় যেন রাষ্ট্রকে আপন করে নিল। একটা ছেলের নিজেকে খুঁজে পাওয়ার আর নতুন পরিবেশে মিশে যাওয়ার এর চেয়ে সুন্দর রূপক আর কি হতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর বিষয়, ঘরের রূপক, আত্মপরিচয় এবং স্বাধীনতার একটা নিজস্ব স্থান। বাড়ি থেকে পালানোর পর রাষ্ট্রীর আশ্রয় জোটে মিস্টার কাপুরের বাড়ির ছাদের ওপরে ছোট্ট একটা ঘরে। যখন কেউ একজন রাষ্ট্রীকে বলে যে ঘরটা খুব একটা ভালো না, রাষ্ট্রী দারুণ একটা উত্তর দেয়। সে বলে, কারণ এটি কোনো আসল ঘর নয়, ঠিক এই কারণেই আমি এটি পছন্দ করি। বুঝতে পারছেন ব্যাপারটা? এই ছাদের ঘরটা নিছক 4 দেয়ালের কোনো ভৌত কাঠামো নয়, এটা রাষ্ট্রীর জন্য তার নিজের শর্তে বাঁচার নিজস্ব পরিচয়ের একটা রূপক জগৎ। এই ছাদের ঘরটার প্রতীকী তাৎপর্য কিন্তু অনেক গভীরে। প্রথমত, এটা মিস্টার হ্যারিসনের সেই কঠোর শাসন থেকে চূড়ান্ত মুক্তির প্রতীক। দ্বিতীয়ত, এখানেই রাষ্ট্রী তার ওই অ্যাংলো ইন্ডিয়ান পরিচয়ের দ্বন্দ্বটা ভুলে গিয়ে নিজস্ব একটা মিশ্র পরিচয় তৈরি করার সুযোগ পায়। আর সবচেয়ে বড় কথা, এই 4 দেয়ালের মাঝেই তার লেখক হওয়ার স্বপ্নের জন্ম হয়। এই বিশাল আনপ্রেডিক্টেবল পৃথিবীতে সে অন্তত নিজের একটা নিরাপদ, একান্ত নিজস্ব স্থান খুঁজে পায়। এবার আসি 4 নম্বর পয়েন্টে। চলুন একটু থেমে দেখি পরিবেশ কিভাবে আমাদের মনস্তত্ত্ব গঠন করে। 3টি কিশোর মনের একটা মনস্তাত্ত্বিক তুলনা করা যাক।
রাস্কিন বন্ড কিভাবে পরিবেশের ওপর ভিত্তি করে চরিত্রগুলোর মনস্তত্ত্ব তৈরি করেছেন তা দেখলে অবাক হতে হয়। সুমি বড় হয়েছে একটা স্থিতিশীল ও ভালোবাসাপূর্ণ পরিবেশে, তাই সে খুব পজিটিভ এবং এক্সট্রোভার্ট। অন্যদিকে কিশেন সামাজিকভাবে খুব মিশুক হলেও তার মধ্যে শৃঙ্খলার চরম অভাব। আর আমাদের রাস্টি, সে মূলত ইন্ট্রোভার্ট, তার মধ্যে প্রবল কর্তব্যবোধ থাকলেও তার মানসিক অবস্থা কিন্তু চারপাশের পরিবেশের সাথে সাথে বারবার বদলাতে থাকে। মনোবিজ্ঞানে নিউরোটিসিজমাম বলে একটা টার্ম আছে। শব্দটা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সহজ কথায় এটা হলো উদ্বেগ, বিষণ্ণতা আর মানসিক অস্থিরতা মাপার একটা স্কেল। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাস্টির ক্ষেত্রে এটা কোনো স্থায়ী মানসিক সমস্যা নয়। হ্যারিসনের বাড়িতে যখন সে একদম একা ছিল তখন তার বিষণ্ণতা ছিল চরমে, কিন্তু যখনই সে বন্ধুদের মাঝে এলো, একটা কমিউনিটির অংশ হলো, তখন তার সব উদ্বেগ ম্যাজিকের মতো গায়েব হয়ে গেল। একটা কিশোর মনের উপর পরিবেশ ঠিক কতটা প্রভাব ফেলে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের পঞ্চম অংশ, ট্র্যাজেডি থেকে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ এবং দায়িত্ববোধের চূড়ান্ত পরীক্ষা। গল্পের এই বাঁকটা কিন্তু বেশ সিরিয়াস। একটা মানুষের পরাধীনতা থেকে স্বাধীনতায় যাওয়া আর তারপর হঠাৎ করে চরম একটা ধাক্কা খাওয়া। রাস্টির জার্নিটা ঠিক এমনই। কঠোর অভিভাবকত্ব থেকে বেরিয়ে হোলি উৎসবের মাধ্যমে বাধা পার হওয়া, তারপর ছাদের ঘরে স্বাধীনতা উপভোগ করা, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু তারপরই ঘটে মিনার আকস্মিক মৃত্যু। মিনা ছিল রাস্টির প্রথম প্রেম। এই মর্মান্তিক শোক রাস্টিকে এক ধাক্কায় কল্পনার জগৎ থেকে রূঢ় বাস্তবে টেনে আনে। এই ট্র্যাজেডি তাকে বাধ্য করে একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হতে। ট্র্যাজেডির পর মানুষ কিভাবে রিয়্যাক্ট করে তার দুটো দারুণ উদাহরণ আছে এখানে। মিনার মৃত্যুর পর মিস্টার কাপুর নিজের দায়িত্ব পুরোপুরি এড়িয়ে যান। এর ফলে কিশেন হরিদ্বারে পালিয়ে গিয়ে একজন পেশাদার চোর হয়ে ওঠে। অথচ অন্যদিকে রাস্টি কী করল? সে তার ওই একাকী স্বপ্ন দেখার জগৎটা ছেড়ে দিল। সে কিশেনকে খুঁজে বের করে একজন অভিভাবক এবং দায়িত্বশীল বড় ভাইয়ের মতো তাকে পরম মমতায় আগলে রাখল। এই যে কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার সাহস, এটাই রাস্টির কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের সবচেয়ে বড় প্রমাণ। আমরা বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ পয়েন্ট, জীবন, স্বাধীনতা এবং অন্তর্ভুক্তি। এতক্ষণের আলোচনা থেকে এই উপন্যাসের চূড়ান্ত রূপকটা আসলে কি দাঁড়ায়? সুমির লেখা চিঠির এই লাইনটা একটু মন দিয়ে শুনুন। আমরা জানি না কেন আমরা বাঁচি, কিন্তু আমাদের বাঁচতে হবে রাস্টি, কারণ আমরা সত্যি তা চাই। আর যতদিন আমরা চাই, বাঁচার জন্য আমাদের কিছু না কিছু খুঁজে বের করতে হবে। লাইনটা গায়ে কাটা দেওয়ার মতো, তাই না? দুঃখ, কষ্ট বা প্রিয়জন হারানোর চরম ট্র্যাজেডির সত্ত্বেও জীবন কিন্তু কখনো থেমে থাকে না। জীবনের এই নিরন্তর গতি আর আশার অবিচল অস্তিত্বই হলো এই উপন্যাসের মূল মেসেজ। তো আজকের এই এক্সপ্লেনার থেকে আমরা কি শিখলাম? এই বইটা শুধু একটা কিশোরের পালিয়ে যাওয়ার গল্প নয়, এটা আমাদের শেখায় যে সত্যিকারের বিলঙ্গিংনেস বা আপনজন পেতে হলে একাকিত্ব থেকে বেরিয়ে এসে সবার সাথে মেশতে হয়। স্বাধীনতা মানে শুধু নিয়ম থেকে পালানো নয়, বরং নিজের পছন্দ মতো দায়িত্ব গ্রহণ করতে পারা। পরিচয় কোনো ফিক্সড কিছু নয়, এটা চারপাশের পরিবেশের সাথে বদলায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জীবনের চরম ট্র্যাজেডির মাঝেও আমাদের মানিয়ে নেওয়ার মতো দৃঢ়তা অর্জন করতে হয়। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। স্বাধীনতা আর আপনজনের মতো থাকার একটা আসল জায়গা বা স্পেস আসলে কিভাবে তৈরি হয়? সেটা কি শুধুই ইট কাঠের কোনো ছাদের ঘর, নাকি এমন একটা অবস্থা যেখানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি আর একে অপরের দায়িত্ব নিতে শিখি? একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। রিড ডিসকাসের আজকের এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।